নমস্কার বন্ধুরা, রহস্য রাজ্যের নবম এপিসোডে আপনাদের স্বাগত জানাই। গত এপিসোডে আপনারা 4টি সত্যি ভৌতিক ঘটনা শুনেছিলেন এবং যারা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গত ভিডিওতে একটি ভালো রেসপন্স পাওয়া গেছে আপনাদের থেকে। খুবই কম সময়ের মধ্যে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আজকেও আমরা 3টি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন হেনা বসাক পাল, সংখ্যাস পাল এবং মারিয়াম খাতুন। 3জনকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। তো আমাদের প্রথম ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি হেনা বসাক এবং তার ঘটনা আপনারা আগেও শুনেছেন। তো হেনা বসাক যেরকম করে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, যেরকম করে লিখে পাঠিয়েছেন, সেরকম করে আপনাদেরকে বললাম বন্ধুরা। কেমন আছিস ভাই? তোর কত এপিসোডটা শুনলাম, 4টের মধ্যে শেষের ঘটনাটা খুব ভালো লাগলো আমার। আর আজকে এমনিতেও তোর ভিডিও ছাড়ার দিন, তাই ভাবলাম আজকে আর একটা ঘটনা শেয়ার করে দিই। দিদি ভালোই আছি, তবে একটু কাজকর্মের প্রেশারের জন্য ভিডিও ছাড়তে ডিলে হচ্ছে আর কি, এই যা। আশা করছি তোমার বাড়ির লোক সবাই ভালো আছে। ঘটনাটি তুমি যে শেয়ার করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি শুরু করছি ঘটনাটি। তুমি যেরকম করে লিখে পাঠিয়েছো, যেরকম করে বলেছো, সেরকম করেই বলার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা। আমার ঘটনাটি শুরু করি তাহলে। তখন আমি নতুন নার্সিং জয়েন করেছি, আমার ট্রেনিং চলছে। এর আগের 2 দিনও আমি ডে শিফটে কাজ করে এসেছিলাম, বাট পরের দিন 2 দিন পর আমার ছিল নাইট শিফট। তো সেই মতনই আমি সারাদিন রেস্ট নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল 5টার সময় আমার ডিউটির জন্য বেরোনোর পর গিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। পৌঁছে আমি রেডি হয়ে সব দেখলাম, পেশেন্টদের চেক করলাম, ওষুধ দিলাম। তো ওরকম করে থাকতে থাকতে সন্ধে 8টা বাজে। সেই টাইমটাতে আমি কিছু একটা খেলাম অর্ডার করে, ওই পাস্তা টাইপের কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না ঠিক, অনেকদিন আগের কথা বলে। খাওয়া দাওয়া সারার পরে আমি গেলাম রেস্টরুমে অনেকগুলো নার্সেরা বসেছিল, যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তারা বলতে গেলে আমার বন্ধুই ছিল। তো রেস্টরুমে গিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো পেশেন্ট আসছে না। হঠাৎ করে রাত তখন 1:30, হঠাৎ করে একটা পেশেন্ট এলো একটা কেস নিয়ে। তার বডিটা গিয়ে ট্রেনের নিচে চাপা পড়েছে, ট্রেনের নিচে কাটা পড়েছে বন্ধুরা, এবং তার একটা পা বাদ চলে গেছে। সেই অবস্থায় রক্তাক্ত শরীরটা নিয়ে তিনি হসপিটালে তাকে নিয়ে আসা হয়েছে। আশেপাশের লোকেরা ধরে বেঁধে নিয়ে এসেছে। এবারে ওনাকে একটা বেডে ট্রান্সফার করা হয়েছে, তিনি বেডে শুয়ে রয়েছেন। এবার তার ড্রেসিং করে আমরা সবাই আবার রেস্টরুমে এসে বসলাম। তাকে ওষুধ খাওয়ানো হলো। আমরা রেস্টরুমে বসে রয়েছি রাত তখন 3টে বেজে গেছে। এমন টাইমে দেখি লোকটা খোঁড়াতে আমাদের দিকে এগিয়ে আসছে, এসে আমাদেরকে বলছে যে, দিদি ভাই আমার পাটা লাগিয়ে দিন, আমাকে বাড়ি যেতে হবে। তার গলাটা একটু নিচু স্বরেই ছিল। তা আমরা ভাবলাম হয়তো তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই জন্য তার এনার্জি লস হয়েছে, সেই জন্যই হয়তো তার এরকম ভয়েসটা নিচু হয়ে গেছে। লোকটা ছিল মাঝ বয়সের মতো, ওই 50-60 হবে এজ। তো আমি তাকে ধমক দিয়ে বললাম,
যাও বেডের মধ্যে শুয়ে পড়ো, এই অবস্থায় কেউ এরকম করে হাঁটাচলা করে নাকি? তো আমার কথা মতো সে শুয়ে পড়লো, দেখলাম বেডের মধ্যে। তারপরে আমার মাথায় হিট করে গেল, সরি আমার না, আমাদের মাথায় হিট করে গেল, তার তো একটা পা কাটা ছিল, ঠিক আছে, তিনি খোঁড়াতে এসেছেন, কিন্তু তার তো পুরো বডিতে কিছু না কিছু লাগানো ছিল, যেমন হচ্ছে তার পায়ে ব্যান্ডেজ ছিল, তাহলে রক্তটা কোথা দিয়ে পড়ছিল ব্যান্ডেজ করা থাকা সত্ত্বেও। তারপরে হচ্ছে হাতে সেলাইন ছিল। এবার যেহেতু একটা ট্রমার মধ্যে দিয়ে আছেন, অক্সিজেন পাস হচ্ছিল না তার ব্রেনে, তো তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল, অক্সিজেন মাস্ক হয়ে গেল। তখন আমি তার বেডের কাছে গিয়ে দেখি সে শুয়ে রয়েছে, তার হার্টবিট চলছে এবং সে তার গায়ে হাত পা যা ছিল সেগুলো রয়েছে, যেমন ব্যান্ডেজ করা, স্লাইন দেওয়া, অক্সিজেন মাস্ক দেওয়া নাকে। এবং আমরা আবার রেস্টরুমে চলে যাই সেটা দেখে। রেস্টরুমে গিয়ে আমরা তারপরে আর কোনো পেশেন্ট আসেনি, সুতরাং আমাদের ওখানে বসতে ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি এবং ঘুম ভাঙে আমাদের সবার 6টার দিকে। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ন্যাপ নেওয়া হয়ে গেছিলো প্রায়। এটা কি উচিত নয় কোনো নার্সেরই। তো আমরা ন্যাপ থেকে উঠে আমরা সঙ্গে দৌড়ে এইচআরের আমাদের হেডের রুমে। আমরা ভেবেছিলাম হয়তো কোনো কারণে তিনি বকাবকি করবেন, কিন্তু তাকে গিয়ে দেখি একটু আপসেট রয়েছেন। তো তাকে গিয়ে জিজ্ঞেস করা হয়, তো তিনি বলেন আমাদের যে তিনি কেন আপসেন্ট। কালকে রাত্রি 2:30 নাগাদ যে পেশেন্টটা এসেছিলেন ট্রেনে কাটা পড়া, সেই পেশেন্টটা মারা গেছে। তো আমি তাকে বলে উঠি আমার হেডকে যে ম্যাম, আমরা তো তাকে 3:30 নাগাদ দেখেছি, যে তিনি এসে আমাদের বলছিলেন আমার পাটা লাগিয়ে দিন, হেঁটে আমাদের কাছে এসেছিলেন। বলছি তিনি আমাদের যেটা রিপ্লাই করলেন, তিনি বললেন দ্যাটস ইম্পসিবল, তিনি 2টোর সময় মারা গেছেন। তাই তিনি অ্যাডমিট হয়েছিলেন 1:30টার সময়, 2টোর মধ্যেই তিনি মারা গেছেন। তোমরা 3টে 3:30টার সময় কি করে তাকে দেখলে? তো বন্ধুরা, এটা আমি আজকে ভাইয়ের চ্যানেলে শেয়ার করলাম ঘটনাটা, বাট আমি এখনও জানি না সেটা আমার ভ্রম ছিল, হয়তো ক্লান্তিনেসের জন্য হতেও পারে ভ্রম ছিল, বা এটা একটা সত্যি আমার সাথে ঘটেছে। তো তোমরা এটা বিবেচনা করো বন্ধুরা, যে আমার সাথে এটা সত্যি ঘটনা ঘটেছে না আমি ভ্রম দেখেছিলাম। কারণ আমি নিজের চোখে স্পষ্ট দেখেছিলাম যে সেই লোকটা এসে আমাকে বলছে আমার পাটা লাগিয়ে দিন। টেরিফাইং বন্ধুরা, কারণ আপনারা যার সাথে কথা বলেছেন গত রাত্রিরে, আপনারা পরবর্তীকালে শুনছেন এসে যে তিনি মারা গেছেন, এবং আপনাকে যে খবরটা দিয়েছে তাকে বিশ্বাস করাতে ব্যস্ত যে না আমি দেখেছি তাকে, আমি কথা বলেছি তার সাথে, কিন্তু সে মানতে রাজি না। দ্যাটস টেরিফাইং। খুব ভালো ঘটনা ছিল দিদি, এরকম ঘটনা তুমি প্রত্যেকবারই আমার দর্শকদের উপহার দাও। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই জন্য। আরও ঘটনা থাকলে অবশ্যই জানাতে পারো তুমি রহস্য রাজ্যের সাথে। আর আমরা এবার সরাসরি ঢুকে যাবো আমাদের নেক্সট ঘটনা, যেটা আমাদের সাথে শেয়ার করেছেন উত্তর কলকাতা থেকে সংজ্ঞা পাল। যেরকম করে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বন্ধুরা, সেরকম করেই আপনাদের সাথে শেয়ার করব আমি। প্রথমেই তিনি লিখেছেন, আমার নাম সংজ্ঞা পাল। আমি যবে দিয়ে তুমি নিজের চ্যানেলের ভিডিওগুলো ছাড়া শুরু করেছো দাদা, তবে দিয়ে আমি দেখছি। আমি তোমার বন্ধুরই রিলেটিভ হই। প্রথমত আমি বলবো আমার 50 ছুঁই। কেমন আছো তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে। সংজ্ঞা পাল, তাহলে তো আপনি আমার আন্টি হলেন, আমাকে দাদা বলবেন না দয়া করে, আপনি আমার গুরুজন হন। আপনাকে নমস্কার প্রণাম জানাই। আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন, আপনার বাড়িতে সবাই ভালো আছেন।
আর এটা শুনে খুব খুশি হলাম যে আপনি প্রথম এপিসোড থেকে একেবারে দেখে আসছেন আমার ভিডিও। আপনাদের জন্যই আমার চ্যানেলটা এগাচ্ছে আস্তে আস্তে। এভাবেই সাপোর্ট করে যান আন্টি, খুবই ধন্যবাদ আপনাকে। তো আপনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই বলার চেষ্টা করলাম। আশা করছি শুনতে ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কিন্তু। আমি কলকাতার এক সাধারণ গৃহবধূ। বাইরে থেকে দেখলে আমার জীবনটা খুব সাধারণ, স্বামী, 2 ছেলে, সংসার। কিন্তু আমার ভেতরে একটা কাঁপুনি আজও লুকিয়ে রয়েছে, যেটা আমি নিজের মধ্যেই রেখেছি, কেউকে শেয়ার করিনি। অনেকেই হয়তো বলে ভূত প্রেত এসব কুসংস্কার, হয়তো সত্যি তাই। কিন্তু আমি যা দেখেছি, যা সহ্য করেছি, তার ব্যথা আজও খুঁজে পাইনি আমি। এই ঘটনাটি ঘটেছিল আমার কিশোরকালে, প্রায় 20 বছর আগে। সেই সময়টা আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি, নদীর ধারে এক প্রত্যন্ত গ্রামে। নামটা আজ আমি বলবো না, কোনো কারণবশত আমি সেই গ্রামের নামটা আমি লুকিয়ে রাখলাম। ওই গ্রামে মানুষজন বিশ্বাস করে ওই ঘটনাটা কথা উচ্চারণ করলেই অশুভ শক্তিকে ডাকা হয়। আজ আমি যা বলতে চলেছি সেটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো আমি আজকে শুরু করলাম এই অভিজ্ঞতা। সেই গ্রামটা ছিল প্রকাণ্ড শান্ত, চারপাশে নদী, বন জঙ্গল, আর মাঝে মধ্যে ধান ক্ষেত। রাত নামলেই গ্রামটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে যেত। কুকুরও যেন ডেকে উঠত না ভয়তে। আমার মামার বাড়িটা ছিল বিশাল, কাঁচা ইটের তৈরি দেওয়াল, লাল কাঁকড়া, ছাওয়া ছাদ, লম্বা করিডোর আর অসংখ্য ঘর। বাড়িটার এক পাশে ছিল পুরনো পুকুর, যেটা জল সব সময় কেমন অন্ধকার আর স্থির। পুকুর ঘাটে একটা বড় শেওলা ধার মন্দির দাঁড়িয়েছিল, যেন চিরকাল পাহারা দিচ্ছে সেই শিব মন্দিরটিকে। সন্ধ্যার পর আমি আমাদের মেয়েদের একেবারেই বাইরে যেতে দিতাম না। তিনি বলতেন রাত নামলে একদিকে অশরীরীরা ঘোরেন। আমি তখন হেসে উড়িয়ে দিতাম, ভাবতাম গ্রামীণ কুসংস্কার এগুলো। আসলে গ্রামের মানুষ তো এখনো কুসংস্কার থেকে বেরাতে পারেননি। কিন্তু সেই হাসিটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। সেই প্রথম রাতে আমি শুয়ে আছি দোতলার ঘরে। হঠাৎ টের পেলাম জানলার বাইরে যেন কারো ছায়া নড়ছে। ভাবলাম হয়তো গাছের ডাল। কিন্তু কয়েক সেকেন্ড পরে স্পষ্ট দেখলাম একজন লম্বা মহিলার মতো ছায়ায় দাঁড়িয়ে আছে কেউ, সাদা শাড়ি পরা। মুখটা স্পষ্ট নয়, শুধু চোখ দুটো যেন জল করছে হলুদ আগুনের শিখায়। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল। পরদিন সকালে মামিকে বলতেই তিনি থেমে গেলেন। তারপর ফিস ফিস করে বললেন, ওদিকে রাতে জানলার ধারে আর দাঁড়াস না কোনোদিনও। ওটা কি ছিল জানি না, তবে ওটা ঠিক না, অশুভ আছে, যাবি না কোনোদিনও ডাকলেও, ঠিক আছে? আমার গাটা কেমন শিউরে উঠল এই ব্যাপারটা শুনে। তারপরে গ্রামের মুরব্বীদের মুখে শুনেছি মহিলাটি একটি মানে জমিদার বাড়ির মেয়ে ছিল। সেই গ্রামের কুসংস্কারের কারণে মহিলাটিকে গ্রামবাসীরা সবাই মিলে একটি গাছের মধ্যে বেঁধে গাছটিকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আমি জিজ্ঞেস করি তখন তাদের মধ্যে একজনকে যে কেন পুড়িয়ে দিল তাকে, কি কারণ ছিল, কি বা দোষ ছিল তার। তো মুরব্বীরা বলে সে বাচ্চাদের নিয়ে যেত, বাচ্চাদের নিয়ে গিয়ে বলি দিয়ে দিত।
বলি দিয়ে সেই রক্ত পান করত। তাকে পেতনি আখ্যা দিয়ে সেই গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আমি জানি না এটা কিরকম লাগবে তোমাদের কাছে শুনতে, তাও আমি আজকে এই রহস্য রাজ্যে আমি আমার ঘটনাটা শেয়ার করলাম। আশা করছি ভালোই লাগবে। রহস্য রাজ্য চ্যানেলটার মধ্যে আমি যদি আরও কোনো ঘটনা জেনে থাকি আমি অবশ্যই শেয়ার করব। আর এটাই আমার ফার্স্ট ঘটনা এই চ্যানেলের। এতটাই ছিল। ঘটনাটি খুব ইন্টারেস্টিং ছিল আন্টি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে অডিয়েন্সরা। মানে আপনারা একটা এন্টিটি দেখতে পাচ্ছেন, একটা কিছু দেখতে পাচ্ছেন, সেই জিনিসটার কাছে এতে সে উধাও হয়ে যাচ্ছে এবং পরক্ষণে সেই এন্টিটিটার কালো ইতিহাস গ্রামের বয়স্ক লোকেদের কাছ থেকে আপনারা জানতে পারছেন। এটা সত্যি খুব ভয়ানক ছিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আন্টি তোমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর আমরা যে এতক্ষণ ধরে দুটো ঘটনা বললাম, আশা করছি দুটোর মধ্যে দুটোই আপনাদের ভালো লেগেছে এবং আমরা এবার চলে আসবো আমাদের নেক্সট এবং লাস্ট ঘটনায়। এটি আমাদের শেয়ার করেছেন পার্ক সার্কাস থেকে মরিয়ম খাতুন। মরিয়ম খাতুনকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ নিজের ঘটনা শেয়ার করার জন্য। আমার ভিডিওটা যে চারদিকে ছড়াচ্ছে এটা আমি দেখে খুব গ্ল্যাড, কারণ আমার ভিডিও গত এপিসোডেও আমার সাথে ঘটনা শেয়ার করেছিল পূর্ব মেদিনীপুর থেকে একজন। অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেয়ার করছেন তাদেরকে। তো আমরা চলে আসি এখন। মরিয়ম যেরকম করে আমাদের সাথে ঘটনাটি লিখেছেন আমাদের কাছে, সেরকম করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। শুরু করছি মরিয়মের ঘটনা। কেমন আছো দাদা? আমার নাম মরিয়ম, আমি পার্ক সার্কাসে থাকি। আমি অবশ্যই ভালো আছি, তুমিও আশা করছি ভালো আছো। দাদা, তোমার ভিডিও আমি কালকে হঠাৎ করে আমার চোখে পড়লো। আমি রহস্য রাজ্য আমি দেখতাম না, বাট কালকে আমি যে ঘটনাটা দেখলাম আমার থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ লাগলো। আমি দেখলাম পুরো ভিডিওর লাস্টে তোমার নাম্বার দেওয়া রয়েছে। নাম্বারটিতে আমি তাই সঙ্গে সঙ্গে নিজের ঘটনাটি পাঠালাম। এটা হয়তো শুনে তোমার অডিয়েন্সদের ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। আমি গল্পটি পড়েছি, আমি তোমার ঘটনাটা পড়লাম আগে, ঠিক আছে? তারপরে আমি এখন শেয়ার করছি। আশা করছি আমার ভয়েসে শুনতে তোমারও ভালো লাগবে মরিয়ম। এবং আমি আজ ঘটনাটি শুরু করি। তুমি যা যা লিখেছো সেইগুলো আমি বলার চেষ্টা করলাম। আজ যা বলতে চলেছি আমি, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। অনেকে বলে জাদুটোনা, সোলেমানি তন্ত্র এবং কুসংস্কার। আমিও একসময় তাই ভাবতাম, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই না। আমার বিয়ে হয়েছিল খুব সাধারণভাবে। শুরুর দিনগুলোতে সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু বিয়ের 3 বছর পর থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। আমার শ্বশুর বাড়িতে রাতে ঘুমের মধ্যে হঠাৎ চোখ খুলে আমি দেখতে পেতাম কোনো একটা ছায়া জানলার ধারে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, তবুও দরজা ঠকঠক করে শব্দ করে কাঁপছে। রান্নাঘরে হঠাৎ করে হাঁড়ির পাতিল হঠাৎ পড়ে গেল মেঝেতে। আমার মনে হতে লাগলো যেন কেউ আমাকে সারাক্ষণ নোটিস করে, ফলো আপ করছে। একদিন তো আমি রান্না করছি, হঠাৎ করে কোনো বলা কওয়া নেই, হঠাৎ করে আপনি ভাতের হাঁড়িটা পড়ে গেল। খুবই ভাগ্যটা ভালো ছিল আমার, আমি বেঁচে গেছিলাম, আমার পাশে পড়েছিল বলে। তারপরে একদিন আমি সবজি কাটতে কাটতে আঙুলটা কেটে গেল আমার। বাট আমি দেখলাম আমার বডির থেকে, কারোর বডিতে কোনো কিছু কাট হলে একটু হলেও তো রক্ত বেরাবে বন্ধুরা। আমার সেই কাঁটা জায়গার থেকে একটা ফোঁটাও রক্ত বেরালো না।
আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো আমার সাথে স্বপ্নে। আমি এক মহিলাকে দেখতে পেলাম, সারা শরীর কালো চাদরে ঢাকা, তার মুখটা বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতেই চাইছি, বাট আমার গলা পুরো শুকিয়ে গেছে, শব্দ বেরাচ্ছে না আমার গলার থেকে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। জড়িয়ে ধরলাম হাজব্যান্ডকে। সে জল নিয়ে আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমিও বললাম স্বপ্নটা বাজে স্বপ্ন ছিল, তাই ভয়তে ঘুম ভেঙে গেছে। সে বলল ঠিক আছে, এরকম বাজে স্বপ্ন মাঝে মধ্যে আসে, কোনো ভয়ের ব্যাপার নেই, তুমি আবার ঘুমিয়ে পড়ো। তো আমি হাজব্যান্ডকে জড়িয়ে ধরেই ঘুমালাম, কারণ একটু ভয় পেয়ে গেছিলাম আমি। তারপর থেকে আমার শরীর খারাপ হতে শুরু করলো। সেই স্বপ্নটি আসার পর থেকে খাবার স্বাদ বদলে গেল। মনে হতো ভাতের মধ্যে যেন রক্ত মিশে আছে। আমার ওজন কমতে লাগলো, চুল ঝরতে লাগলো, চোখের সামনে প্রায় ঝাপসা একটা ছায়া দেখতে পেতাম প্রতিনিয়ত যেন। আর চোখের মধ্যে ডার্ক সার্কেল পড়ে গেল। চোখ দুটো যেন আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। মাঝে মধ্যে আমার শরীর কেঁপে উঠত। আমি বলতাম এগুলো কুসংস্কার। তিনি মাথা নেড়ে বলতেন। একদিন পাশের বাড়ির এক বয়স্ক খালা আমাকে দেখে বলল, বেটি, এইগুলো তো আমার মনে হচ্ছে কোনো জিনের ধান। তুই এক কাজ করগে, তুই তোর স্বামীকে লইয়া তুই যা হইছে মসজিদে বা কোনো দরগায় যা, ঠিক আছে? তো সে তো আমি তো যেতে নারাজ ছিলাম। এটা আমি বাদবাকি ঘটনাটা, আমার ওই স্বপ্ন দেখার পরের ঘটনাগুলো বন্ধুরা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, বাট আমার কোনো হুঁশ নেই। এটা আমি পুরোপুরি আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনেছি। কোনো না কোনো কারণবশত তারপর থেকে আমাদের প্রত্যেক দিনই যাওয়ার একটা প্ল্যান হতো, আমরা দরগায় যাব, বাট কোনো দিনই প্ল্যানটা সাকসেসফুল হতো না। একদিন হলো কি, আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে বাইক নিয়ে আসছিল আমাকে নিয়ে দরগায় যাবে বলে, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাইকটা অ্যাক্সিডেন্ট করলো। তো ওরম চলতেই থাকছে। একদিন আমার হাজব্যান্ড আমাকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে গেল দরগার পথে যাওয়ার সময় আমার হাজব্যান্ড বলছেন আমার ভয়েসটা নাকি পুরোপুরি একটা ছেলের ভয়েসে কনভার্ট হয়ে গেছে, আর একটা মেয়ের ভয়েসও পাওয়া যাচ্ছে, দুটো ভয়েস একসাথে আসছে। সেই আমার ভেতর থেকে যে কথাগুলো বেরাচ্ছে সেটা হচ্ছে, আমিও দেখি তুই কতবার বাড়তে পারিস। আমার হাজব্যান্ড সেটা দেখে বুঝেছে আমার ওপর এনটিটি কোনো অ্যাটাক করেছে, আমার এনটিটি পজিশন হয়েছে। আফটার দেন আমার স্বামী উত্তর দেয়, আজকে হয়তো ওকে আমি নিয়ে দরগায় যাব, না হলে আমি আল্লাহর কাছে যাব। এত বড় চ্যালেঞ্জ করে বসেছে এনটিটিটার সাথে। এবং সে বাইক চালাচ্ছিল, হঠাৎ করে বাইকের অনেকবার ব্রেক ফলস করে লরির নিচে যেতে যেতে বেঁচেছেন তিনি। এবারে তিনি নিয়ে যায় আমাকে দরগায়, পার্ক সার্কাস বা অনেক দরগায় রয়েছে আশেপাশে, বাট তিনি আমাকে নিয়ে গেছিলেন অন্য জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেছি, কারণ অনেক পুরনো ঘটনা, তার উপরে এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স, তাই আমি মনে রাখতেও চাই না, তাও আমি শেয়ার করছি। তো আমি সেই দরগার অ্যাড্রেসটা ভুলে গেছি বন্ধুরা। আমাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং আমাকে দেখে সেখানকার যে পীর ছিলেন সে আমাকে দেখা মাত্রই বলেন যে আমার ওপরে সোলেমানি তন্ত্র প্রয়োগ করা হয়েছে। এবং সেখানে ঢোকা মাত্রই নাকি আমার শরীর পুরো কেঁপে উঠেছিল। আমি বলছিলাম চিৎকার করে এগুলো কুসংস্কার। তিনি মাথা নেড়ে বলেছিলেন সে পীর, না, এই জিনিসের শক্তি অনেক, সাবধানে থাকিস। এরপর আমরা বাড়ি ফিরে আসি, সেখান দিয়ে টলপোড়া দেওয়া হয়, একটা তাবিজ দেওয়া হয়। বাড়ি ঢুকতেই আমার হাজব্যান্ড চারদিকে জলপোড়া ছেটায়। একটা রাতে আমার স্বামী বাইরে গিয়েছিলেন, আমি একা ঘরে শুয়েছিলাম।
হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তখন দেখলাম ঘরের কোণে কালো চাদর ঢাকা সেই মহিলাটা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলছে যেন লাল কয়লার মতো। আমি তড়িঘড়ি করে কালেমা পড়তে চাইছিলাম, কিন্তু জিভ একেবারে জমে গেছিল, আমার হাত পা নড়ছিল না। সে ধীরে ধীরে আমার কাছে এসে ফিস ফিস করে বলে গেল, তোমাকে তোমাদের হাতে সমর্পণ করা হয়েছে। আমি শ্বাস নিতে পারছিলাম না এই কথাটা শুনে। মনে হচ্ছিল বুকের ওপর পাথর চাপা পড়ে রয়েছে আমার। ঠিক তক্ষুনি দূরে আজানের আওয়াজ ভেসে এলো। আজান শুরু করতেই সেই কালো ছায়া তীব্র চিৎকার করে হাওয়ায় হয়ে মিলিয়ে গেল। পরদিন আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো আবার। তিনি আমার ওপর কোরআন শরীফের আয়াত পড়লেন, সূরা বাকারা তিলাওয়াত করলেন। তিনি বললেন, এটা সোলেমানিতে কাজ করবে, তবে আল্লাহর কালাম সব থেকে বড়। ধীরে ধীরে আমার শরীর হালকা হতে লাগলো, মাথার ভেতরের চাপটা কমতে লাগলো। তো বন্ধুরা, এরই মধ্যে বলে রাখি, আমার হাজব্যান্ড যখন বাইরে গেছিলো, আমার হাজব্যান্ডও এটা ফলো করেনি, বাট আমি পরবর্তীকালে গিয়ে এটা ফলো করেছিলাম, যে আমার হাতে তাবিজটা ছিল না। সুতরাং সে সুলেমানি তন্ত্র এতটাই পাওয়ারফুল ছিল, সেই তাবিজটা কোনো কাজে করেনি। তো এতটাই ছিল আমার ঘটনা এক্সপিরিয়েন্স। কিন্তু আমার আজও মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় সেই কালো চাদর মহিলাটা আমার দিকে তাকিয়ে রয়েছে। বাট এইগুলো হয় না, বাট ইলাসুলেশনটা কন্টিনিউ থেকে যায় বন্ধুরা। এবার যার সাথে ঘটনাগুলো ঘটে সেই বুঝতে পারে। আল্লাহর কাছে দোয়া করি বন্ধুরা, আপনাদের সাথে কোনো দিন এই ঘটনা না ঘটে। আশা করছি ঘটনাটি ভালো লাগলো। আজকের মতো এতটাই। রহস্য রাজ্যে আমার ফার্স্ট ঘটনা এটা। আর রহস্য রাজ্যে আমি যদি আমার সাথে কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমি আরও শেয়ার করব। তো আমি বলতে গেলে বন্ধুরা, এতক্ষণ আপনারা যে 3টে গল্প শুনলেন, 3টে ঘটনা শুনলেন, এর মধ্যে আমার পার্সোনাল চয়েস হচ্ছে আমার থার্ড ঘটনাটা খুবই ভালো লেগেছে। আপনার উপরে সুলেমানি তন্ত্র প্রয়োগ হচ্ছে এবং আপনি কিছু দেখতে পাচ্ছেন যেটি ন্যাচারাল না, যেটি আপনি স্বপ্নে দেখেছেন, একদিন হঠাৎ আপনার চোখের সামনে এসেছেন এবং আপনি সেটার দ্বারা আক্রমণিত হতে বেঁচেছেন একমাত্র ওপরওয়ালার জন্য। কতই না ইন্টারেস্টিং গল্প বন্ধুরা। খুব 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মরিয়াম খাতুন তোমাকে, পার্ক সার্কাস থেকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। এবং তুমি যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে সার্ভাইভ করে গেছো, হ্যাটস আ লট তোমাকে। তুমি খুব স্ট্রং উমেন। তোমাকে অসংখ্য, তোমাকে সম্মান জানাই অনেক। আর আশা করছি আমার অডিয়েন্সদের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা ভালো লেগেছে সেটা জানানোর আশা করছি। আমার অডিয়েন্সদের তোমার ঘটনাটা অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকো, এটাই চাই মরিয়াম। আর আমার অডিয়েন্সদের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন 3টি সত্যি ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, এবং 3টি ঘটনা আমাদের সাথে যথাক্রমে শেয়ার করেছেন হেনা বসাক পাল, সংজ্ঞা পাল এবং মারিয়াম খাতুন। এই 3টি ঘটনার মধ্যে আপনাদের কোন ঘটনাটি ভালো লেগেছে? প্রথম ঘটনাটি একটি হসপিটালে ঘটে যাওয়া ঘটনা, সেকেন্ড ঘটনাটি একটি গৃহস্থ বধূর সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং তৃতীয় ঘটনাটি হলো এক স্ত্রীর ওপরে সুলেমানি তন্ত্র প্রয়োগ করার ঘটনা। ঘটনার 3টিতে কোনটিতে আপনি সব থেকে বেশি ইন্টারেস্টেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা। এবং আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে ফুটে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ভয়েস করে পাঠাতে পারেন, অথবা স্ক্রিনে ভেসে ওঠা জিমেল অ্যাড্রেসটিতে
টাইপ করে টেক্সট করেও লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা অবশ্যই আমরা শেয়ার করব রহস্য রাজ্যের নেক্সট এপিসোডে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি এত অবধি দেখে থাকলেন অবশ্যই নিচে লাইক করে কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।